সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মীর হোসেন, একজন পরিবেশ ভূতত্ত্ববিদ। প্রায় ৪৫ বছর যাবৎ বাংলাদেশ ও আমেরিকাতে নানাবিধ ও জটিল প্রজেক্ট নিয়ে কাজ করছি। বাংলাদেশে অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশনে দীর্ঘদিন কাজ করেছি। তারপর আমি বাংলাদেশে যে আর্সেনিক সমস্যা, তার সোর্স, কজ, সলিউশন নিয়ে অনেক আলোচনা করেছি এবং তার সমস্যা কোত্থেকে সৃষ্টি হয়েছে তা ও জেনেছি। আমেরিকাতে আমি সয়েল সেডিমেন্ট ওয়াটার কন্টামিনেশন রিমিডিয়েশন, যা আমার বাংলাদেশের কাজের সাথে অনেকটা সম্পৃক্ত, তাই আমার বুঝতে সুবিধা হয়েছে কেন বাংলাদেশে আর্সেনিকের সমস্যা হলো। এছাড়া আমি আর্সেনিক মুক্ত ফিল্ট্রেশন সিস্টেম কয়েক প্রকারে ডেভেলপ করেছি। এখানে আমেরিকার একটি কলেজের, উইচিটা এরিয়া টেকনিক্যাল কলেজের সহযোগিতায় ওনারা আমাকে হেল্প করেছেন। তো সেগুলি আমরা বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা করেছি, যা ভবিষ্যতে সারফেস ওয়াটার যেমন তুরাগ, দেন বালু রিভার, টঙ্গী খাল এবং বুড়িগঙ্গা রিভারের আমরা এই ফিল্ট্রেশন সিস্টেমগুলি বড় আকারে তৈরি করে ব্যবহার করতে পারবো বিশেষভাবে। এছাড়া এবার আমরা দেখা যাক, আমরা আজকে আলোচনা করতে চাই যে ঢাকা শহরে, ঢাকা একটি মেগা সিটি, প্রায় ২.৫ কোটি লোকের বসবাস, প্রায় ১.৫ মিলিয়ন বিল্ডিং, ইন্ডাস্ট্রিজ, ডিফারেন্ট স্ট্রাকচার রয়েছে এখানে। তো সেই বিষয়ে আমাদের কোনো ওয়াটার রিলেটেড সংকট আছে কিনা, সেই জিনিসগুলিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করব। তো বিভিন্ন বিষয় রয়েছে এখানে, মূলত ডিপ্লিশন অফ গ্রাউন্ড ওয়াটার নিয়ে আজকে এই পর্যায়ে কিছুটা আলোচনা করব এবং দ্বিতীয় খণ্ডে আমরা আরেকটু এই বিষয়ে আলোচনা করব। তো ডিপ্লিশন অফ গ্রাউন্ড ওয়াটার কোনো এরিয়াতে যখন হয় এবং রিচার্জ না হয়, এটা একটা বিরাট ম্যান-মেড এনভায়রনমেন্টাল প্রবলেম। কিন্তু আমাদের ঢাকায় কি সে ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, না হচ্ছে, না হবে, এই বিষয়গুলি আমাদের জানা খুবই জরুরি দরকার। এর পূর্বে আমি আপনাদের এখানে একটা জিনিস বলি। 1975 সনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগের ছাত্র। ওখানে ঢাকায় বড় কনফারেন্স হয়েছিল। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একজন বেশ নলেজেবল ভূতত্ত্ববিদ একটা আর্টিকেল উনি পড়েছিলেন। ওটার টাইটেল হলো গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড হাইড্রোজিওলজিস্ট। উনি এত সুন্দরভাবে আর্টিকেলটা উপস্থাপন করেছেন যে আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম। এক জায়গায় তিনি বলেছেন, the groundwater potential in this country, in experts' opinion, is inexhaustible, but we should be cautious about this overemphasis. If the hydrogeologists fail to give clear idea to the nation after doing a detailed study on it, then the coming generation will not forgive them. তো উনি যা বলছেন, আজকে তো প্রায় 5 decades ago, আজকে এই সমস্যাগুলি, পুরো আর্টিকেলটা আপনারা পড়ে দেখবেন, সব ধরনের সমস্যা উনি যেগুলি প্রিডিক্ট করেছিলেন সেগুলি হচ্ছে। কিন্তু এখানে কি আমরা হাইড্রোজিওলজিস্ট বা জিওলজিস্টরাই শুধু এর জন্য দায়ী, না অন্য কিছু? সেই ব্যাপারগুলো এখন থেকে ধীরে ধীরে আমাদের শেয়ার করতে হবে নিজেদের কারেকশনের জন্য এবং দেশবাসীর যেন হয়। ডান দিকে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন, ইট ওয়াজ ক্রিয়েটেড বাই USGS। ওনারা বলছেন গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড সারফেস ওয়াটার এ সিঙ্গেল রিসোর্স। এটা
প্রফেশনাল তো সহজেই বুঝেন, যারা নন প্রফেশনাল জিওলজির ব্যাকগ্রাউন্ড নাই ওনাদেরও বুঝতে কোনো অসুবিধা নয়, এবং খুবই বোঝা প্রয়োজন যে সারফেস ওয়াটার সমস্যা হলে গ্রাউন্ড ওয়াটার সমস্যা হবে। এটা ড্রাউট হতে পারে, এটা কন্টামিনেশন হতে পারে, সেই বিষয়গুলি আরো ডিটেল আমরা বিভিন্ন সময় আলোচনা করব। এখন যে আমরা বলছি ঢাকা শহরে সমস্যা আছে, অনেকে বুঝে বলি, অনেক সময় আমাদের তথ্য থাকে না, কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যে যারা কাজ করেন জিওলজিক্যাল সার্ভে, ঢাকা ইউনিভার্সিটি ভূতত্ত্ববিদরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, যত জায়গায় আছে আপনারা সমস্ত জিওলজিস্টদের সাথে আলাপ আলোচনা করবেন, এবং যারা রিটায়ার্ড হয়ে গেছেন এবং ডিগ্রি নিয়ে যারা কাজ করেন নাই বা সুযোগ হয় না, তাদের কাছেও আপনারা জিজ্ঞেস করতে পারেন এই সমস্ত ব্যাপারগুলো। ডান দিকের ম্যাপটা হলো আমাদের নদী নালার দেশ, বাংলাদেশের বিভিন্ন নদী নালা। এখানে মেজর নদী নালাগুলি হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনা, মেঘনা। ডান দিকে আর বাদিকে আপনাদের ডান দিকে যে ম্যাপটা দেখতেছেন ঢাকা শহরের বিভিন্ন থানাগুলি দেখাচ্ছে, এবং পাশে পশ্চিম দিকে বয়ে যাচ্ছে তুরাগ রিভার, এবং উত্তরে হলো টঙ্গী খাল, এবং পূর্বে হলো বালু রিভার, শীতলক্ষা রিভার, এবং দক্ষিণের দিকে হচ্ছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী। তো এই নদী নালাগুলির সাথে যে সারফেস ওয়াটার আমরা বলি এবং ভূগর্ভস্থ পানির কোনো সম্পর্ক আছে কিনা। এখন ঢাকা শহরে যে পানি নেমে যাচ্ছে এটা হলো ভূগর্ভস্থ পানি। আগে অনেক পানি সংগ্রহ করা হতো, উত্তোলন করা হতো, এখন প্রায় 70-75% গ্রাউন্ড ওয়াটার অ্যাবস্ট্রাক্ট করা হয়। এখানে দুইটা ম্যাপ আমরা দেখাচ্ছি। এই ম্যাপের বাদিকের ম্যাপটা জিওমরফোলজিক্যাল ম্যাপ অফ ঢাকা সিটি। এটা আপডেট করতেছেন একটা জার্মান গ্রুপ এবং আমাদের জিওলজিক্যাল সার্ভে জিওলজিস্টরা মিলে। তো এখানে কালার কোডেড সিম্বল দেওয়া আছে, আপনারা সহজেই দেখতে পারবেন। এই সমস্ত ম্যাপ আমাদের খুবই জানা প্রয়োজন। বিভিন্ন কাজে জিওলজিস্টরা আপনার ব্যবহার করে থাকি, এনভায়রনমেন্টাল এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, গ্রাউন্ড ওয়াটার মডেলিং। এটা ডিপিক্ট করে সাধারণত নদী, নালা, খাল, বিল, কোন এরিয়া। আমরা ঢাকা শহরের পরিপ্রেক্ষিতে এই ম্যাপটা আপনার ভূতত্ত্ব বিভাগেও যেতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো ইউনিভার্সিটি, এবং জিওলজিক্যাল সার্ভে জিওলজিদের সাথে ডিটেল জানার জন্য আলোচনা করতে পারেন। আমি এখানে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব না। আচ্ছা, জাস্ট শেয়ার করতেছি যে জিওলজিস্ট প্রফেশনালদের কত ধরনের কাজ করতে হয় একটা জিনিসকে বের করার জন্য। ডান দিকের যে ম্যাপটা দেখছেন, এই ম্যাপটা করেছেন, এটা হলো জিওমরফোলজিক্যাল ম্যাপ অফ ঢাকা সিটি কর্পোরেশন। এখানেও বেশিরভাগই জিওলজিস্ট যারা কাজ করছেন তারা হলেন জিওলজিক্যাল সার্ভে, একজন আছেন বোধহয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, শাহজাদ করিম, কাজী মনসুরা আহমেদ, মাহমুদা খাতুন, দেন রিশাদ মোহাম্মদ একরাম, এই কয়েকজন এই কাজটা করেছেন এবং সুন্দর একটা ম্যাপ তারা আপডেট করেছেন। এই ম্যাপগুলো তো অনেক আগে, বছরই আপডেট হয় নতুন ইনফরমেশন নিয়ে। আপনারা যদি দেখেন একেবারে ম্যাপের নিচের দিকটা লাইট ব্লু কালার, লাইট গ্রিন কালার, এটা হলো ফ্লাড প্লেন ডিপোজিটস। আর যে ব্রাইট রেড যেটা দেখতেছেন আপার মধুপুর ক্লে, এবং ব্রাউন, লাইট ব্রাউন কালারের যে সমস্ত এরিয়াগুলি দেখা যাচ্ছে সেটা হলো লোয়ার মধুপুর ক্লে। আর এখানে যে গ্রিন কালারের এগুলি দেখতেছেন সোয়াম ডিপোজিট, আরো ইত্যাদি। এখানে লেজেন্ড দেওয়া আছে, এবং আপনারা এই সমস্ত জিওলজিস্টদের সাথে যাদের নাম বললাম তারা অথার, তাদের সাথে ডিটেল আলোচনা করতে পারেন এই বিষয়ে জানার জন্য। এখন আমরা যে পানি নেই ঢাকা শহরের ভূগর্ভস্থ পানি,
সেই বিষয়ে কিছুটা আলোচনা হোক, এবং এই জিনিসগুলি যদি মোটামুটি আমরা সবাই জানি, তাহলে আমাদের সকলেরই একটি কমিউনিকেশন ডেভেলপ করে, জিওলজিস্ট, ইঞ্জিনিয়ার, নন জিওলজিস্ট, হুএভার, এটা খুবই দরকার। আচ্ছা, এখানে আমরা দেখাচ্ছি ডান দিকে একটা ম্যাপ, সেটা হলো 2010 এ তৈরি করা, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের জিওলজিস্টরা করেছেন, এন্ড বাঁ দিকে আরেকটা গ্রুপ কাজ করেছেন, খুব সুন্দর। ওনারা এখানে দেখিয়েছেন যে হাইড্রোজিওলজিক্যাল সাইকেল অফ গ্রেটার ঢাকা সিটি, এবং উপরে 3টা একুফার দেখাচ্ছেন। একুফার হলো যে জলাধার, যেখানে পানি থাকে এবং সহজে পানি আমরা অ্যাবস্ট্রাক্ট করতে পারি। আর এর নিচে এই টেবিলে ওনারা দেখিয়েছেন লেয়ার গুলির কি কি নাম এবং এভারেজ থিকনেস এবং ডেপথ। যে টপ লেয়ার ছিল, এখনো আছে 3 মিটার অ্যাপ্রক্সিমেটলি। 50 দশকে এইখান থেকেই পানি আমরা পান করতাম, যারা ঢাকাবাসী, আদিবাসীদের আপনারা জিজ্ঞেস করতে থাকেন, কুয়ার মাধ্যমে বেশিরভাগই, আর নদী নালাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো তারপরে যখন পানির ডিমান্ড বেড়ে গেল, লোকজন আসতে থাকলো, তখন আস্তে আস্তে এই ডুপিটিলা, আপার ডুপিটিলা, একুইটার্ড হলো যে একটা ইম্পারভিয়াস লেয়ার, যার মধ্যে থেকে, যার ভিতরে সহজে পানি প্রবেশ করতে পারে না, কোন রকম চুয়ায় চুয়ায় কিছু কোন কোন জায়গায় যায় যেখানে ফ্র্যাকচার থাকে, ফল্ট থাকে। এটা হলো একটা ক্লে লেয়ার। আর এই যে আপার ডুপিটিলা একুফার 1, এইটা আমরা অলমোস্ট একটা বিশাল এরিয়ায়, যে রেড ডান দিকের ম্যাপটা দেখতে পারেন, ইয়েলো, বিশাল এরিয়ায় শূন্য হয়ে গেছে। এখন আমাদের জানা দরকার ঢাকার আয়তন কত, 370 স্কোয়ার কিলোমিটার, কত বড়। আর আমরা এখানে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা ম্যাপের মধ্যে দেখাচ্ছি, এটা বিশাল একটা জিনিস। যাই হোক, আপার ডুবিটিলা একুফার নিচে আছে আবার একটা একুইটার, তার নিচে আছে আপার ডুপিটিলা একুফার 2। আমরা এর কাছ থেকে, এই একুফার থেকেও অনেক পানি অ্যাবস্ট্রাকশন করার ফলে কোন ডিপ্রেশন, বিশাল কোন ডিপ্রেশন সৃষ্টি হয়েছে, ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে দ্রুত। তারপরে আবার একুইটার 3, তার নিচে আছে আরেকটা একুফার, লোয়ার একুফার 1, লোয়ার ডুপিটিলা একুফার 1, তারপরে লোয়ার ডুপিটিলা একুফার 2, সো অন। আপনারা এখানে একটু দেখে নেবেন যে এগুলি সম্বন্ধে আমাদের শুধু সায়েন্টিস্টদের পরিচিত হওয়া দরকার না, সবারই জানা দরকার। তো এই বিষয়গুলি একটা ভয়ানক, রিচার্জ হচ্ছে না, ধীরে ধীরে কোন অফ ডিপ্রেশন বাড়ছেই। এখন একটা টেবুলার ইনফরমেশন দেখেন, এটা আমি বুয়েটের একজন এবং ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর কামরুল হাসানের কাজের মাধ্যম থেকে আমি সংগ্রহ করেছি। তারা এখানে দেখিয়েছেন যে 1980 থেকে 2010 পর্যন্ত ডেটা নিয়ে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, ক্যান্টনমেন্ট, লালবাগ, সবুজবাগ, সূত্রাপুর এরিয়ায় ওয়াটার লেভেল 80-তে 8.36, 9.310, সো অন। এবং এইভাবে যদি আপনি দেখতে পান, এখন 2010 এ 65.97, এখন হলো যে 2025, এই ডেটা আমাদের কাছে এখনো নেই। অনেক ভয়ানক একটা ব্যাপার, কারণ পানি রিচার্জ হচ্ছে না। সেই জিও হ্যাজার্ডস কি হবে না হবে সেগুলি আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব। এগুলির সাথে জনসাধারণের, ঢাকাবাসীর এবং যারা পলিসি মেকার, পলিটিশিয়ান আছেন, সবারই জানা দরকার। এটা হলো একটা টেবুলার ফর্মের ইনফরমেশন, একজন দেখলে আমরা বুঝতে পারি, চিন্তা করতে পারি বছর বার বছর কোন কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, পানির লেভেল অবস্থা। এটা আরেকজন, আই থিংক শি ওয়াজ অলসো বুয়েট নাও, তার একটা কাজ থেকে আমি এটা সংগ্রহ করেছি। এটা হলো লাইন ডায়াগ্রাম, উনি 2012 পর্যন্ত করেছেন, 1980 থেকে ডেটা নিয়ে, একই ডেটা সোর্স এখান থেকে, এবং বিভিন্ন থানায়। এই পর্যায়ে আপনার লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারেন যে ইয়ার বাই ইয়ার কি পরিবর্তন হচ্ছে।
এখন তো পানি অনেক নিচে চলে গেছে, আগে অনেক সহজ ছিল এটাকে টেক কেয়ার করার জন্য, এখনো সম্ভব হবে, বাট বিশাল সমস্যার মধ্যে আমাদের কাজ করতে হবে। এইটা আরেকটা গ্রুপ করেছেন কাজটা, সেকেন্ডারি ইনফরমেশন নিয়ে যত জিওলজিস্টরা কাজ করতেছেন, হাইড্রোজিওলজিস্টরা, তাদের উপাত্ত নিয়ে। এবং এই গ্রুপের মধ্যে আছে গ্লোবাল ওয়াটার পার্টনার, সাউথ এশিয়া, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এন্ড 2030 ওয়াটার রিসোর্সেস গ্রুপ। এই গ্রুপটা এই কাজটা করেছেন এবং সুন্দর একটা কাজ করেছেন। এই টেবুলার ফর্মে ওনারা দেখিয়েছেন যে পানির লেভেল কিভাবে, কতটা পানি আমরা উত্তোলন করতেছি। 2018-এ 5.9 মিলিয়ন কিউবিক মিটার পার ডে, দেন 21-এ 7.1, 2030-তে এটা হয়ে যাবে 8.3। এটাকে বলা হয় বিজনেস অ্যাজ ইউজুয়াল। যদি এখন যে অবস্থা, নতুন কোনো পানির চাহিদা না থাকে, ডিমান্ড না থাকে এবং সংযোগ না দেওয়া হয়, তখন এই অবস্থাটা হবে। ডান দিকে যে এটা দেখতেছেন, এটাকে বলা হয় বিজনেস অ্যাজ ইউজুয়াল প্লাস আরো এডিশনাল ওয়াটার কানেকশন দেওয়া হচ্ছে, বা ওয়াটার নিড ফর লাইক অ্যাপার্টমেন্ট বিল্ডিং এন্ড আদার ইন্ডাস্ট্রিজ নিডস। সুতরাং তারা এখানে দেখেছেন 2008 and 2018 দেখেন 5.9। 2021-এ যদি আমরা 5 to 10% এডিশনাল সংযোগ দেখি পানির চাহিদা মেটানোর জন্য, তখন 7.6 হয়ে যাচ্ছে, 7.1 থেকে 7.6। 2030-তে 8.3 যেখানে ছিল, এখন এটা হয়ে যাচ্ছে 10 মিলিয়ন কিউবিক মিটার। এই বিষয়গুলি প্রতিটি জিওলজিস্ট, ইঞ্জিনিয়ার্স, পলিটিশিয়ান, পলিসি মেকারদের খুব ভালোভাবে বোঝার বিষয় আছে এখানে। আমি আপনাদের আস্তে আস্তে আরো দেখাবো। এখানেও তাই আরেকটা প্রজেক্টেড গ্রাউন্ড ওয়াটার লেভেল। এখন ওয়াটার লেভেল যেখানে আগে ছিল 2-3 মিটার, 4 মিটার, 7 মিটার, এখানে তাদের ডাটা 2019 পর্যন্ত, বাট তারা ক্যালকুলেশন 2030। এখন দেখেন 94 মিটার 2021-এ, এন্ড বিজনেস অ্যাজ ইউজুয়াল প্লাস 113। 2030-তে 100 মিটার, 132 মিটার। তো আমরা দেখলাম ওয়াটার অ্যাবস্ট্রাকশন এবং ওয়াটার লেভেল ডিক্লাইনেশন। এই ক্রস সেকশনটা থেকে আমরা কম্প্রিহেন্ড করতে পারি সহজে, জিওলজিস্ট বা জিওফিজিসিস্ট বা হাইড্রোজিওলজিস্ট, আমরা যারাই ইনভলভ এই সমস্ত কাজে, সহজেই আমরা ক্রস সেকশন করে থাকি। আশুলিয়া থেকে বন্দর পর্যন্ত আপনারা দেখেন কিভাবে পানির নিচে কোথায় কিভাবে যাচ্ছে। আশুলিয়াতে অনেক কম আছে, এখনো 10 মিটার। দেন এগুলি পুরানো ডেটা নিয়ে, সেজন্য আপনারা দেখছেন 70, এখনো 100-র কাছাকাছি, কোনো কোনো জায়গায় চলেছে 100-র বেশিও। তো এই জিনিসগুলি আমাদের, এটা একটা ক্রস সেকশন। যখন আমরা কাজ করি, অনেক ক্রস সেকশন নিয়ে এই সমস্ত কাজগুলি ডেভেলপ করতে হয়, বা কনসেপ্টগুলি ডেভেলপ করে তারপরে আমাদের ডিসাইড করতে হয়। এই কাজটা করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন, খুব একটা সুন্দর কাজ, 3 ডাইমেনশনাল ফিগার তারা উপস্থাপন করেছেন। এটা আমি তাদের কাছ থেকে, যাদের কাজ আর্টিকেল থেকে নিয়েছি, এরা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বেলজিয়াম একটা ইউনিভার্সিটির সাথে জড়িত প্রফেসররা। মাজেদে ইসলাম, মার্ক বেন ক্যাম্প, দেলোয়ার হুসেইন, মোহাম্মদ মিজানুর রহমান সরকার, দেন সাকিনা খাতুন and Christine Ravens or whatever last name. এই 3 ডাইমেনশনাল, যদিও ছোট, এখানে রিপ্রেজেন্ট করছে 370 স্কয়ার কিলোমিটার। তাদের ডেটা হলো 2018 পর্যন্ত, এবং এটা হলো আপার ডুপি টিলা। আমি যে আপনাদের একটু আগে দেখালাম, সেই আপার ডুপি টিলার এই একেবারে শূন্য হয়ে গেছে একটা বিশাল এরিয়াটা। আর পেরিফেরাল এরিয়াতে কিছু কিছু আছে যেখানে এখনো অল্প অল্প রিচার্জ হয় আমার মনে হয়, বাট ওগুলি আমরা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, ওগুলি করতে হবে ডিটেল ভাবে।
আচ্ছা, এখন দেখেন লোয়ার ডুবি টিলার তারা যে ফিগারটা দেখিয়েছেন এই গ্রুপটা, সেখানেও একই রকম। And এই সমস্ত জিনিসগুলি আমাদের আজকে আমরা এই পর্যন্তই প্রেজেন্ট করার উদ্দেশ্য হলো যে আমরা যেন ফ্যামিলিয়ার হই যে এই সমস্ত প্রবগুলি, জিওলজিক্যাল, হাইড্রোজিওলজিক্যাল, এনভায়রনমেন্টাল প্রবলেম ঢাকা শহরে সৃষ্টি হয়ে যাচ্ছে। 5 ডেকেড আগেও আমাদের একজন জিওলজিস্ট বলেছেন, এখন দেখি এটা শুধু হাইড্রোজিওলজিস্টদের মধ্যে সীমাবদ্ধ না, এটা এন্টায়ার ন্যাশনাল একটা সমস্যা। ঢাকা সিটি ইজ দ্য হাব অফ এভরিথিং। সুতরাং রাজধানী আমাদের ভিন্ন ভাবে চিন্তা করতে হবে এবং খাঁটি ডেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আজকে এইটার উদ্দেশ্য হলো এতটুকুই জানানোর জন্য যে এভিডেন্স গুলা, হ্যাঁ, ওয়াটার লেভেল চলে যাচ্ছে নিচে, বিরাট কোন ডিপ্রেশন সৃষ্টি হয়েছে, এটা ক্ষতিকর হতে পারে, কি কি ক্ষতি হতে পারে সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আর এই ম্যাপগুলির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বিশাল এলাকায় পানি শূন্য ও রিচার্জ হচ্ছে না। এইটা হলো সবচেয়ে বড় মারাত্মক জিনিস। উপরের দুইটি বিষয় এতে প্রমাণিত হয় যে সংকট বেরিয়ে চলে যাচ্ছে। এন্ড এই সংকটের জন্য কি কাজ করা হচ্ছে খুঁটিনাটি দেখে আমি একজন 45 ইয়ার্স এক্সপিরিয়েন্সের লোক হিসেবে বলতেছি, লেটেস্ট টেকনোলজি ইউজ করে দেখতে পাচ্ছি, আমি অ্যানালাইসিস করে এটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে, বাট ইট ক্যান বি রিভার্স। স্লো হবে এবং এক্সপেন্সিভ হতে পারে, সেটা আমরা এখনো জানি না, অনেক কিছু জানার ব্যাপার আছে। তো আপনাদেরকে আমি সবাইকে এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা ভূতত্ত্ববিদ আছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা কন্ট্রিবিউট করেছেন বিভিন্নভাবে এই প্রেজেন্টেশনের মধ্যে। আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, যেন আপনারা সবার সাথে এই বিষয়ে আলোচনা করতে থাকেন। It is doable, we can solve this problem. So thanks for watching and stay with us for the second part and share it with your friends and family members. Best regards. আমাদের একটা স্লোগান আছে হিউম্যান ওয়াটার পক্ষ থেকে, যেটা আমি সবসময় বলে থাকি, টেক চার্জ অফ ইউর ওয়াটার and protect your future generation. And that's all for today. We'll see you later. Any question, just give me a call. I'll be happy to answer your question. And thank you very much, everybody. Khuda Hafiz.